নমস্কার, আমি স্বাগতা। আর আজকে আমার নিবেদন সুপ্রিয় ভট্টাচার্যের লেখা ভালো থাকা। একটা ছোট শহরে থেকে লেখাপড়া শেষ করে একটার পর একটা ইন্টারভিউ দিয়ে শেষে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে মাস দুয়েক বাড়ি থেকে যাতায়াত করবার পর অসুবিধা হচ্ছে বলে কলকাতাতে বাসা নিয়ে বাস করছিলাম। একা একা থাকি, খাওয়া দাওয়া ঠিকমতো হয় না দেখে মা বললেন, তুই একটা বিয়ে কর। মাকে বলেছিলাম, একা একা থাকি বলে তোমাদের কি সহ্য হচ্ছে না? আমার তো খুব একটা অসুবিধা হয় না, ভালো থাকার জন্য কি বিয়ে করা দরকার? মা তার উত্তরে বলেছিলেন, ও মা, সে কি, কতদিন তুই একা একা থাকবি? বিয়ে তো তোকে করতেই হবে। মাঝে মধ্যে মা বাবা এসে 2-1 দিনের বেশি থাকতে পারতেন না, কারণ বাড়িতে ছোট 2 ভাই বোনের অসুবিধা হয় বলে। কিন্তু যখনই বাবা মা আসতেন, মা 1-2 বার করে বলতেন, এভাবে চলতে পারে না, তোর যদি চেনা পরিচিত কোনো মেয়ে বন্ধু থাকে তাহলে আমাদের বলতে পারিস, আমরা কথা বলবো। মাকে বলেছিলাম, সেরকম আমার কেউ নেই। শেষ পর্যন্ত বছর 1.5 ধরে চেষ্টা করে অনেক দেখাদেখির পর বাবা মা ঋদ্ধির সঙ্গে বিয়েটা আমার দিয়ে দিয়েছেন, যাতে আমি ভালো থাকি। 4 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমি ঋদ্ধিকে ঠিক বুঝতে পারলাম না। যদিও তার রান্নার হাতটা ভালো, তবুও সময় অসময়ে এমন এমন কথা বলে, এমন ডিসিশন নেয়, আমার ঠিক বোধগম্য হয় না। আবার প্রতিবাদ করতে গেলে অশান্তির ভয়। একটা ছেলে সন্তান আমাদের, 1.5 বছর বয়স। সকালে অফিস যাওয়ার আগে এবং অফিস থেকে ফিরে তার দেখাশোনা আমাকেই করতে হয়, কেননা ঋদ্ধি তখন হয় টিভি দেখছে, না হয় রান্না করছে, তাকে বিরক্ত করা যাবে না। এই তো 1 সপ্তাহ আগের ঘটনা। অফিসে মিটিংয়ে ব্যস্ত ছিলাম। ঋদ্ধি 15 বার ফোন করেছে, সে নাকি আমার প্রিয় ইলিশ মাছের ভাপা রান্না করেছে, তাই আমি যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরি। মোটামুটি অফিসের কাজ মিটিয়ে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি আমি প্রদীপ সন্ধ্যের দিকে বাড়িতে ফিরে হাত পা ধুয়ে ইলিশ মাছের ভাপা খাবো বলে রান্নাঘর, ডাইনিং টেবিল তন্ন তন্ন করে খুঁজে ইলিশের ভাপার কোনো অস্তিত্ব খুঁজে না পেয়ে ঋদ্ধিকে বললাম, আমার ভাপা কোথায়? সে একটু হেসে সোজা বলে দিল, রান্না করার পর কেমন হয়েছে একটু চেখে দেখছিলাম, আসলে এতটাই ভালো হয়েছে যে চাকতে চাকতে সবটা খেয়ে ফেলেছি, কিছু মনে করো না তুমি, আবার নিয়ে এসো, তোমাকে করে দেব। আমি কি বলবো বুঝতে না পেরে কিছু সময় ঋদ্ধির মুখের দিকে তাকিয়ে থেকে বললাম, এর আগেও অনেকবার রান্না করার পর সবাই একাই খেয়ে নিয়েছো, এখন থেকে যা রান্না করবে সব একটু বেশি করে করো, যাতে অন্তত আমার জন্য একটু থাকে। সেদিন অফিসের এক কলিগকে নিয়ে মলে গিয়ে 2 রঙের 2টো টি-শার্ট কিনলাম বাড়িতে পরার জন্য। বাড়িতে আসার পর ঋদ্ধি টি-শার্ট 2টো খুলে দেখেই বায়না করতে লাগলো, টি-শার্ট 2টোই তার পছন্দ, তাকে দিতেই হবে। বললাম, ঠিক আছে, তুমি একটা নাও, আমার জন্য একটা থাক। কিন্তু সে নাছোড় বান্দা, 2টোই তার পছন্দ হয়েছে, সুতরাং 2টোই তার চাই। অগত্যা শান্তি বজায় রাখতে 2টোই তাকে দিয়ে দিলাম। সে অবশ্য তার ব্যবহার করা পুরনো একটা টি-শার্ট দিয়ে আমাকে বলেছিল, বাড়িতে পরবে যখন এটা তুমি ব্যবহার করো। সেটা অবশ্য গায়ে দেওয়ার পর একটু ছোট হচ্ছিল দেখে ঋদ্ধি সেটাকে গায়ের থেকে খুলে টেনে টুনে লম্বা করে বলল, এবার পরে দেখো তোমার হবে। ঋদ্ধি যতই টেনে টুনে লম্বা করুক না কেন, সেটা আমার গায়ে ছোটই হচ্ছিল, তাই সেটা আর না পরে রেখে দিয়েছি, এই ভেবে বাড়িতে কেউ জামা কাপড় চাইতে এলে তাকে দিয়ে দেব। বেশ কিছুদিন ধরে ঋদ্ধি বলছে দীঘা মন্দারমণি যাব, ব্যবস্থা করো। যদিও আমি একবার বলেছিলাম, 2 বছর আগে তো ওখানে গিয়েছি, এবার না হয় কোনো পাহাড়ের দিকে যাই চলো। ঋদ্ধির ইচ্ছা না, সমুদ্রের ধারেই যাবে। অফিসে বসকে অনেক বলে বুঝিয়ে শেষে অফিস থেকে 4 দিনের ছুটি নিয়ে বাড়ি এসে ঋদ্ধিকে বললাম, বাচ্চার জামা প্যান্টগুলো সব গুছিয়ে নাও, কালকেই বেরোবো। ও তখন বলল, আরে বাচ্চা যাবে কেন, ও বাড়িতেই থাকবে। বললাম, সে কি, আমি নেই, তুমি নেই, ও থাকবে কি করে? ঋদ্ধি সোজাসাপটা উত্তর দিল, কেন, তুমি আছো তো। আমি ভেবাচাকা খেয়ে বললাম, তার মানে?
তার সহজ ভাষায় উত্তর ছিল, আরে বোকা, তুমি ওকে দেখাশোনা করবে বলেই তো কদিন ধরে তোমার অফিস ছুটি নিতে বলছিলাম। বাচ্চা তুমি দেখো, আমি একটু একা একা ঘুরে আসি। বললাম, কি বলছো, তুমি 1.5 বছরের বাচ্চা ওকে রেখে চলে যাবে? ওর যদি কোনো অসুবিধা হয়? রিদ্ধি বলল, কেন, তুমিও তো বাবা, যদি ওর কোনো অসুবিধা হয় তাহলে তুমি তো আছো, ডাক্তার আছে, তোমরা দেখবে। তবুও বললাম, তোমার একা একা কি ভালো লাগবে? রিদ্ধি তার উত্তরে বলল, সেই জন্যই তো একা গিয়ে দেখতে চাই আমার ভালো লাগে কি না। বলল, বিয়ের আগে বাবা মা কোথাও একা যেতে দিত না, বিয়ের পর যদি তুমিও আমাকে একা ছাড়তে না পারো তাহলে আমি কি করে বুঝবো একা একা ঘোরার মজাটা কি? আমি আর কিছু না বলে ঢোক গিলে রিদ্ধির দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমার বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছিলেন আমি যাতে ভালো থাকি। আমার বউ দীঘা মন্দারমণি থেকে ছবি তুলে পাঠায় আমাকে, আমি সেগুলো বাড়িতে বসে দেখি। সে সমুদ্রের ধারে বসে লাল কাঁকড়া আর সানরাইজের ছবি ফেসবুকে আপলোড দেয়, আর আমি ছেলের ডায়পার বদলাতে বদলাতে তার ছবিতে লাভ রিয়াক্ট দিই। অফিস থেকে বস গতকাল ফোন করে বললেন, প্রদীপবাবু মিসেসকে নিয়ে দীঘা মন্দারমণি বেড়াচ্ছেন, অথচ কোনো ছবি পাঠাচ্ছেন না কেন? আমি আমতা আমতা করে বললাম, আসলে স্যার, বউ বাচ্চা নিয়ে খুব ঘুরছি তো, তাই একদম সময় করে উঠতে পারছি না, পাঠাচ্ছি স্যার। রাতের দিকে ছেলেটা ঘুমোলে একটু খুঁজে 2 বছর আগেকার দীঘা মন্দারমণি ঘুরতে যাবার ছবি ফেসবুকে আপলোড দিয়েছি। বস সেটা দেখে কমেন্ট করেছেন, খুব আনন্দ করছেন প্রদীপবাবু, করুন করুন। আমি রাতে থালা বাসন মাজতে মাজতে রিপ্লাই দিলাম, হ্যাঁ স্যার, সত্যিই খুব আনন্দ করছি। সমাপ্ত। কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবেন, যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনে চলে আসে। ধন্যবাদ।